আসসালামু আলাইকুম। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস বা মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণ এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর ক্লাস নেব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু বেসিক এবং 1 থেকে 3 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 4 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা শীটের 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে PQR লিমিটেড ইজ কনসিডারিং দ্য প্রপোজাল অফ বাইং ওয়ান অফ দ্য টু মেশিনস। PQR লিমিটেড চিন্তা ভাবনা করছে যে তারা দুইটা মেশিনের মধ্যে যে কোনো একটা মেশিন ক্রয় করবে। এই যে বলেই দিয়েছে যে বাইং ওয়ান অফ দ্য টু মেশিন, দুইটার মধ্যে যে কোনো একটা ক্রয় করবে। কেন মেশিন ক্রয় করবে? টু প্রডিউস এ নিউ প্রোডাক্ট, একটা নতুন প্রোডাক্ট উৎপাদন করার জন্য। ইচ অফ দিস মেশিনস রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 5 লাখ। প্রত্যেকটা মেশিনের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রয়োজন 5 লাখ টাকা। অর্থাৎ তুমি যদি মেশিন 1 ক্রয় করো তাহলেও তোমার ইনভেস্টমেন্ট লাগবে 5 লাখ টাকা। তুমি যদি মেশিন 2 ক্রয় করো তাহলেও তোমার ইনভেস্টমেন্ট লাগবে 5 লাখ টাকা। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমরা কি বলি বলো তো? ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমরা কি বলি? গত ক্লাসে বলেছি এনসিও এনসিও স্যার এনসিও নেট এনসিও ক্যাশ বলি। আউটলে না স্যার? নিট ক্যাশ আউটলে, হ্যাঁ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ একটা প্রজেক্টে আমাদের যে প্রাথমিক বিনিয়োগ, সেই প্রাথমিক বিনিয়োগটাকে আমরা বলি নিট ক্যাশ আউটলে বা সংক্ষেপে এনসিও। তাহলে মেশিন 1 এর এনসিও 5 লাখ টাকা, আবার মেশিন 2 এর এনসিও 5 লাখ টাকা। এবং ইজ এক্সপেক্টেড টু প্রোভাইড বেনিফিটস ওভার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। এবং প্রত্যাশা করা হচ্ছে আমাদের এই ইনভেস্টমেন্ট থেকে 4 বছর বেনিফিট পাওয়া যাবে। তার মানে প্রজেক্টের মেয়াদ হচ্ছে 4 বছর করে। সালভেজ ভ্যালু অফ বোথ মেশিনস উইল বি টাকা 50,000 ইচ। প্রত্যেকটা মেশিনের সালভেজ ভ্যালু হচ্ছে 50,000 টাকা বা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বলতে আমরা কি বুঝি? যেমন আমি মেশিন 1 5 লাখ টাকা দিয়ে কিনবো, 4 বছর এই মেশিন থেকে আমি সেবা পাবো, দ্যাটস মিন 4 বছর আমি এই মেশিন থেকে আয় করতে পারবো। 4 বছর পর আয় করা যাবে না। তখন ওই মেশিনটা যদি আমি কোথাও বিক্রি করে দেই, ধরো ভাঙারি দোকানে মেশিনটা বিক্রি করে দিলাম, তখন আমি ওই মেশিন থেকে 50,000 টাকা পাবো। এটাকে বলা হয় সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ প্রজেক্টের মেয়াদ শেষে আমরা ওই প্রজেক্টটাকে যেই টাকায় বিক্রি করতে পারি সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য বা সালভেজ ভ্যালু। দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি ইউজেস সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ টু ইভালুয়েট রিস্কি ইনভেস্টমেন্ট। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মূল্যায়নের জন্য, ইভালুয়েট মানে মূল্যায়ন করা, হ্যাঁ, ইভালুয়েট রিস্কি ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট মূল্যায়নের জন্য কোম্পানি সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করে। তার মানে এই অঙ্কটা সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্ক। দ্য কোম্পানিজ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট 15% অ্যান্ড রিস্ক ফ্রি রেট 8%। তাহলে প্রশ্নের মধ্যে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হলো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট 15%, আর একটা হচ্ছে রিস্ক ফ্রি রেট 8%। যদি সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ অঙ্ক করি তাহলে এই দুইটা পার্সেন্টেজের মধ্যে আমরা কোন পার্সেন্টেজটা ব্যবহার করব? বলো তো কোনটা ব্যবহার করব? রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট নাকি রিস্ক ফ্রি রেট? রিস্ক ফ্রি রেট ব্যবহার রিক্স করব। ফ্রি। হ্যাঁ, রিস্ক ফ্রি রেট ব্যবহার করবো। এটা আমরা গত ক্লাসে শিখছি যে সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্ক যদি হয় তাহলে অবশ্যই রিস্ক ফ্রি রেট ব্যবহার করে অঙ্কের সমাধান করতে হবে। দ্য এক্সপেক্টেড নিট ক্যাশ ফ্লোস, যাকে আমরা সংক্ষেপে সিএফএটি বলি, অ্যান্ড উইথ দ্য রেসপেক্টিভ সার্টিনটি ইকুইভ্যালেন্ট আর এস ফলোস। মানে আমাদের হচ্ছে মেশিনগুলার সিএফএটি এবং সার্টিনটি ইকুইভ্যালেন্ট আমার নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি মেশিন 1 এর বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, মেশিন 2 এরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা ইনফরমেশনগুলো পড়ে ফেলি। ইয়ার হচ্ছে 4টা, 1 2 3 4। তো 4 বছর মেশিন এ থেকে কেমন সিএফইটি আসবে সেগুলো দেওয়া আছে এবং সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে। আবার মেশিন 2 এর ক্ষেত্রেও 4 বছরের 4টা সিএফইটি কেমন সেটা দেওয়া আছে এবং সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে। এখন বলছে হুইচ মেশিন শুড বি পারচেজড, কোন মেশিন পারচেজ করা উচিত এই বিষয়ে মন্তব্য করতে বলেছে। তো আমরা এনপিভি নির্ণয় করব, মেশিন 1 এর এনপিভি নির্ণয় করব, আবার মেশিন 2 এর এনপিভি নির্ণয় করব। যার এনপিভি সবচেয়ে বড় হবে আমরা বলবো সেই মেশিনটা পারচেজ করা উচিত হবে। সেইভাবে আমরা একটা মন্তব্য করে ফেলবো। তো আসো এনপিভি আমরা নির্ণয় করি। গত ক্লাসে আমরা এরকম একটা অঙ্ক শিখেছি, আজকেও আমরা শিখবো। তো প্রথমে লিখলাম, হেডিং দিব যে ফর মেশিন 1, মেশিন 1 এর জন্য এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখবো এনপিভি। সো সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে যদি আমরা এনপিভি বের করতে চাই তাহলে এই 6 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। সো আমরা এই 6 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করে ফেললাম। তো প্রথমে ইয়ার বসাইতে হবে। সো আমাদের অঙ্কের মধ্যে ইয়ার কয়টা? 4টা, 1 2 3 4। তো আমি এই যে ইয়ার 1 2 3 4 বসাইলাম। আরেকটা রো বেশি করেছি। কেন বেশি করেছি? কারণ আমাদের অঙ্কের মধ্যে সালভেজ ভ্যালু দেওয়া আছে। তো সালভেজ ভ্যালুর জন্য এই নিচের রোটা করতে হবে। সো আমরা ইয়ার বসাবো এইভাবে 1 2 3 4। এই 4 নম্বর বছরে আমাদের অঙ্ক শেষ, কিন্তু এই 4 নম্বর বছর আরেকবার লিখতে হবে, ব্র্যাকেটে লিখবো সালভেজ ভ্যালু।
ঠিক আছে? এরপর আমরা সিএফইটি বসাবো। 4 বছরে 4টা সিএফইটি 3 লাখ করে, আর সালভেজ ভ্যালু হচ্ছে 50,000 টাকা বসাই দিব। এরপর মেশিন ওয়ানের যে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে, এগুলো আমাদের বসাইতে হবে না? অবশ্যই বসাইতে হবে। তো আমরা 4 বছরে 4টা সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান বসাবো, আর সালভেজ ভ্যালুর সার্টিনটি ইকুইভ্যালেন্ট অলওয়েজ হচ্ছে 1। সো আমরা সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান বসাই ফেলছি। এই যে 1, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই। এটা তোমাদের বুঝতে হবে যে সালভেজ ভ্যালুর সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান কত? 1। আচ্ছা, এখন অ্যাডজাস্টেড সিএফিটা আমরা কিভাবে পাবো? 2 এর সাথে 3 গুণ করতে হবে। অ্যাডজাস্টেড সিএফইটি আমরা কিভাবে পাবো? 2 এর সাথে 3 গুণ করতে হবে। অর্থাৎ 2 এ আছে কত? 3 লাখ টাকা, 3 এ আছে তোমার 0.8। এই যে 2 আর 3, হ্যাঁ, 2 আর 3 গুণ করতে হবে। সো 2 এর সিএফইটি কত? 3 লাখ টাকা, আর 3 এর সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান কত? 0.8। সো 2 আর 3 গুণ করলে এখানে অ্যাডজাস্টেড সিএফিটি পাওয়া যাবে। আর মূলত অ্যাডজাস্টেড সিএফিটি দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। এই দুইটা কলামের কিন্তু আর কোনো কাজ নাই যখন তুমি অ্যাডজাস্টেড সিএফিটি বের করে ফেলবা। সো 3 লাখের সাথে 0.8 গুণ করলে কত হয় সেই মানটা এখানে বসাইতে হবে। আবার 3 লাখের সাথে 0.7 গুণ করলে কত হয় সেই মানটা এখানে বসাইতে হবে। এইভাবে আমাদের হচ্ছে গুণফলগুলো বসাইতে হবে। সো আমার কাছে করা আছে, আমি গুণফল বসাই দিলাম। তোমরা ক্যালকুলেশন চেক করে নিও, কারণ অনেক সময় তাড়াহুড়া টাইপ করি তো ভুল থাকতেও পারে, চেক করে নিও। আর ভুল হলে অবশ্যই ভিডিওর কমেন্টে বলে দিও যে স্যার কোন জায়গাতে প্রবলেম হয়েছে, এটা আমি কমেন্ট করে জানাই দিলাম, এরকম একটা বলে দিও। আচ্ছা, অ্যাডজাস্টেড সিএফিটি আমরা লিখলাম, হ্যাঁ, 2 এর সাথে 3 গুণ করবো, অর্থাৎ 3 লাখের সাথে 0.8 গুণ করলে 2,40,000, 3 লাখের সাথে 0.7 গুণ করলে 2,10,000, 3 লাখের সাথে 0.6 গুণ করলে 1,80,000, 3 লাখের সাথে 0.5 গুণ করলে 1,50,000, আর 50,000 সাথে 1 গুণ করলে 50,000ই হবে। এখন আসো পিভি ফ্যাক্টর এট দ্য রেট 8%। এই 8% কোত্থেকে আসছে? এই যে রিস্ক ফ্রি রেট 8%, তা আমরা পিভি ফ্যাক্টর 8% লিখলাম। এখন এই পি ফ্যাক্টরের মান ক্যালকুলেশন করার জন্য 1/1 + i² n এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। এখন এই সূত্রের মধ্যে আই এর মান কত? আই এর মান হচ্ছে 8% বা 0.08। তো তুমি আই এর পরিবর্তে 0.08 বসাবা। পাওয়ার হচ্ছে এন, এন এর পরিবর্তে তুমি যদি 1 বসাও তাহলে 1 নম্বর বছর পি ফ্যাক্টর, এন এর পরিবর্তে 2 বসালে 2 নম্বর বছর পি ফ্যাক্টর। এইভাবে আমাদের পি ফ্যাক্টর মানগুলো ক্যালকুলেট করতে হবে। তো তোমরা একজন আমাকে একটু বলো তো, ইয়ার 1 এর পি ফ্যাক্টর কত আসবে? এখনই তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো, দেখি ক্যালকুলেশনটা বুঝছো কিনা। একজন ইয়ার 1 করো, একজন ইয়ার 2 করো। ইয়ার 1 এর পি ফ্যাক্টর কত আসে? 0.9259। 0.9259, ঠিক আছে, আমার সাথে মিলে গেছে। আর সেকেন্ড ইয়ারের পি ফ্যাক্টর কত আসে? 0.8573। জি, 8574। আচ্ছা, 8574 বা 8573 একই কথা, সমস্যা নেই। তো বাকি পি ফ্যাক্টরগুলো আমাদের হচ্ছে মিলে যাবে। তো প্রথম বছরের পি ফ্যাক্টর বের করলাম, দ্বিতীয় বছর পি ফ্যাক্টর বের করলাম, তৃতীয় বছরের পি ফ্যাক্টর বের করলাম, চতুর্থ বছরের পি ফ্যাক্টর বের করলাম। আর এই সালভেজ ভ্যালুটাও যেহেতু চতুর্থ বছরেরই টাকা, সেহেতু এই পি ফ্যাক্টরটা ক্যালকুলেট করা দরকার নাই। চতুর্থ বছরের পি ফ্যাক্টর অলরেডি বের করেছো, সেটাই কপি করে এখানে বসাই দিবা, 0.7350। আচ্ছা, এখন পিভির মান ক্যালকুলেশন করতে হবে। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। সো প্রেজেন্ট ভ্যালু বের করার নিয়ম হচ্ছে 4 এর সাথে 5 গুণ করতে হবে। তো আমাদের 4-এ আছে অ্যাডজাস্টেড সিএফিটি, 5-এ আছে পি ফ্যাক্টর। অ্যাডজাস্টেড সিএফিটির সাথে পি ফ্যাক্টর গুণ করবা, প্রেজেন্ট ভ্যালু মান পাওয়া যাবে। সো আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। এখন এই সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করলে পাওয়া যাবে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু। সো টোটাল প্রেজেন্ট ভ্যালু নামায় ফেলি। টোটাল প্রেজেন্ট ভ্যালু নামে 6,92,133। এখন এই টোটাল প্রেজেন্ট ভ্যালু যখন বের করে ফেলছো, তখন এনপি বের করা খুবই সহজ। আমরা লিখবো উইনো, আমরা জানি এনপিভি। এনপি বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। তাহলে টিপিভির মান কত? 6,92,133। এই যে 6,92,133 বসালাম, মাইনাস এনসিও। এনসিওর মান হচ্ছে এই যে বলা আছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা। হ্যাঁ, ইচ প্রজেক্ট, ইচ মেশিন, প্রত্যেকটা মেশিনে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রিকোয়ার কত? 5 লাখ। তার মানে প্রত্যেকটা মেশিনে আমাদের প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন 5 লাখ। এই 5 লাখই হচ্ছে প্রত্যেক মেশিনের এনসিও। সো আমাদের মেশিন ওয়ানের এনসিও 5 লাখ টাকা বসালাম, বিয়োগ করলে আমাদের এনপিভি আসলো কত? 1,92,133। তো মেশিন ওয়ানের এনপিভি যেইভাবে বের করেছি, যেভাবে টেবিল করে যেভাবে বের করেছি, সেম ভাবে মেশিন টু এর এনপিভি বের করবা। রেজাল্ট আসবে 1,59,785। সামান্য 19-20 আসতে পারে, কারো হয়তো বা 50 টাকা কম বেশি আসতে পারে, বা 70, 80, 90 টাকা কম বেশিও আসতে পারে, বা 10, 15 টাকা কম বেশি আসতে পারে। তো সামান্য কম বেশি আসলেও কোনো সমস্যা না, তোমরা হচ্ছে দেখবা যে আমার এই রেজাল্টের কাছাকাছি আসছে কিনা। ঠিক আছে? আবার খুব বেশি ডিফারেন্ট হবে না কিন্তু, যে 1,000 1,500 ডিফারেন্স হয়ে গেছে, তাহলে কিন্তু কোথাও না কোথাও ভুল করছো, এটা চেক করে বাইর করতে হবে। সামান্য হয়তো বা 20, 30 টাকা বা সর্বোচ্চ 50, 60 টাকা ডিফারেন্স আসতে পারে। হ্যাঁ, সো
এনপিভি আসবে কত? 1,59,785। এখন দুইটা এনপিভির মধ্যে বলো তো কোনটার এনপিভি বড়? মেশিন ওয়ানের এনপিভিটা বড়। তাহলে বলছে হুইচ মেশিন শুড বি পারচেস, তা আমরা বলবো মেশিন ওয়ান শুড বি পারচেসড, মেশিন ওয়ান পারচেস করা উচিত, বিকজ ইটস এনপিভি ইজ হায়ার দেন দ্যাট অফ মেশিন টু, কারণ ইহার এনপিভি মেশিন টু এর থেকে বড়। এইভাবে আমরা মন্তব্যটা করে দিব। আচ্ছা, একটু আগে যে হোমওয়ার্ক নিয়ে কথা বলতেছিলাম, যে বলছিলাম যে গ্রিন কোম্পানি শুড বি পারচেসড, এটা হবে না, এটা বলছিলাম না যে কোম্পানির পর শুড বি পারচেসড এই কথাটা হয় না, কিন্তু এইখানে কিন্তু আমি ঠিকই মেশিন ওয়ান শুড বি পারচেস লিখছি। শোনো, যদি প্রজেক্ট হয় বা মেশিন হয় সেই ক্ষেত্রে শুড বি পারচেস লিখতে হবে, যে মেশিন ওয়ান শুড বি পারচেসড, মানে মেশিন ওয়ানকে পারচেস করা উচিত। কিন্তু যদি আমি এখানে কোম্পানির নাম লিখতাম, হ্যাঁ, যে পি কিউ আর লিমিটেড, তাহলে কিন্তু শুড বি কথাটা ইউজ করা যাবে না, সেই ক্ষেত্রে সরাসরি শুড ইউজ করতে হবে, যে পি কিউ আর লিমিটেড শুড পারচেস মেশিন ওয়ান, মানে পি কিউ আর এর উচিত মেশিন ওয়ানকে পারচেস করা। তো যখন তুমি কোম্পানির নাম লিখবা, মানে একটা সাবজেক্ট আছে, তখন কিন্তু শুড বি দিলে ভুল, কমেন্টটা আসলে হয় না, মানে কাটবে না, মার্কস কাটবে না, বাট স্যার একটা গোল চিহ্ন দিবে, মার্কস তোমাকে ফুলই দিবে, বাট একটু ডিস্টার্ব হবে আর কি, যে তুমি এই বিষয়টা জানো না। হ্যাঁ, তো একজন যে লিখছিল না যে কোম্পানি নাম লিখছো তারপর বলছো শুড বি পারচেস, ওইটার মিনিংই চেঞ্জ হয়ে যায়, যে কোম্পানিকে পারচেস করা উচিত। তা আমরা তো কোম্পানিকে পারচেস করবো না, তাই না, আমরা একটা মেশিন পারচেস করবো, তো মেশিন ওয়ান শুড বি পারচেসড এইভাবে লিখতে পারি। অথবা পি কিউ আর লিমিটেড শুড পারচেস মেশিন ওয়ান, পি কিউ আর লিমিটেডের উচিত মেশিন ওয়ানকে পারচেস করা, এইভাবে লিখতে পারি। আচ্ছা, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমাদের যেহেতু মেশিন ওয়ান দিয়ে কমেন্টটা করবো যে মেশিন ওয়ানকে কি পারচেস করা উচিত, তা আমরা লিখবো মেশিন ওয়ান শুড বি পারচেসড, মেশিন ওয়ানকে পারচেস করা উচিত, বিকজ ইটস এনপিভি ইজ হায়ার দেন দ্যাট অফ মেশিন টু, কারণ ইহার এনপিভি মেশিন টু এর থেকে হায়ার। বুঝতে পেরেছি প্রবলেম 4 নম্বর অঙ্ক। Yes, sir. আচ্ছা, তাহলে প্রবলেম 4 আমরা করে ফেললাম, এখন প্রবলেম 5 নাম্বার অঙ্ক করব। ঠিক আছে, দেখো এটাও বোর্ডের অঙ্ক। এখানে বলা হয়েছে এবিসি লিমিটেড হ্যাজ কনস্ট্রাক্টেড এ টেবিল, এবিসি লিমিটেড একটা টেবিল তৈরি করেছে, এই যে এই টেবিলটা তৈরি করেছে, শোন বিলো, যা নিচে দেওয়া হলো, দ্যাট গিভস এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস অ্যান্ড সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরস ফর দিস ক্যাশ ফ্লোস। আচ্ছা, দ্যাট গিভস মানে এই টেবিলের মধ্যে প্রকাশ করা হয়েছে, কি প্রকাশ করা হয়েছে? এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস, মানে সিএফএটি প্রকাশ করা হয়েছে, অ্যান্ড সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরস ফর দিস ক্যাশ ইনফ্লোস, এবং ক্যাশ ইনফ্লোর জন্য সার্টিনটি ইকুইভ্যালেন্টের মানও দেওয়া আছে। So, আমরা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি সিএফএটি দেওয়া আছে এবং সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে। These measures are for a new machine with a 5-year life, মানে আমাদের এই মেশিনের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, অর্থাৎ আমি যদি মেশিনটা কিনি তাহলে 5 বছর এই মেশিন থেকে আমি আয় করতে পারবো, এই যে বক্সেও দেখতে পাচ্ছি আমি 5 বছর আয় করতে পারবো। এরপর বলা আছে দ্যাট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 9,50,000, এই মেশিনের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রয়োজন 9,50,000 টাকা, তাহলে এই 9,50,000 টাকা হচ্ছে নিট ক্যাশ আউটলে বা এনসিও, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগটাকে আমরা নিট ক্যাশ আউটলে বা এনসিও বলে থাকি। দ্য ফার্ম হ্যাজ 15% কস্ট অফ ক্যাপিটাল, এই ফার্মের মূলধনের ব্যয় হচ্ছে 15%, অ্যান্ড রিস্ক ফ্রি রেট ইজ 10%, এবং ঝুঁকিমুক্ত বাট্টার হার হচ্ছে 10%। সো আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, ইয়ার হচ্ছে 1 থেকে 5, 5 বছরের 5টা সিএফইটি দেওয়া আছে, এবং সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরস বা সিই এই মানগুলো দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু, তোমাকে বলছে নিট প্রেজেন্ট ভ্যালু কত বের করতে হবে, আনঅ্যাডজাস্টেড ফর রিস্ক, যখন বলে দিবে আনঅ্যাডজাস্টেড ফর রিস্ক অথবা ইগনোরিং রিস্ক, এই কথাটা যখন বলে দিবে, তখন এর অর্থ হলো সার্টিনটি ইকুইভ্যালেন্ট ছাড়া তোমাকে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। দ্যাটস মিন তোমার বুঝতে হবে যে অঙ্কের মধ্যে সার্টিনটি ইকুইভ্যালেন্ট নাই, আমি হচ্ছে রিস্কটাকে ইগনোর করছি, আনঅ্যাডজাস্টেড ফর রিস্ক অথবা ইগনোরিং রিস্ক। হ্যাঁ, তো আমরা হচ্ছে সার্টিনটি ইকুইভ্যালেন্টটাকে বাদ দিয়ে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো, অর্থাৎ শুধু সিএফইটির মাধ্যমে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো। সেই ক্ষেত্রে কিন্তু কলাম হবে 4টা, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং করেছো না প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, ওই ক্যাপিটাল বাজেটিং টেকনিকের অঙ্ক হয়ে গেল, অর্থাৎ সার্টিনটি ইকুইভ্যালেন্টকে বাদ দিয়ে তোমাকে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ সার্টিনটি ইকুইভ্যালেন্টকে অ্যাভয়েড করে বা ইগনোর করে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু যখন নির্ণয় করবো, তখন এই 4 কলাম দিয়ে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে বাট্টার হার হিসাবে রিস্ক ফ্রি রেট ব্যবহার করা যাবে না, তখন কস্ট অফ ক্যাপিটাল 15%, এইটাকেই পিভি ফ্যাক্টরের পার্সেন্টেজ হিসেবে বিবেচনা করতে হবে। যখন ইগনোরিং রিস্ক, আনঅ্যাডজাস্টেড রিস্ক বলা থাকবে, অর্থাৎ সার্টিনটি ইকুইভ্যালেন্টকে অ্যাভয়েড করে যখন শুধু সিএফইটির মাধ্যমে তুমি নিট প্রেজেন্ট ভ্যালু বের করবা, তখন কস্ট অফ ক্যাপিটাল যেই পার্সেন্টেজ থাকবে সেটাকে আমরা বাট্টার হার হিসেবে ব্যবহার করব। বড় কথা হলো রিস্ক পিরিয়ড ব্যবহার করতে পারবো না, এটা বাদে যেই পার্সেন্টেজটাই থাকবে সেটাই ব্যবহার করতে হবে। এটা কস্ট অফ ক্যাপিটাল থাকতে পারে, ডিসকাউন্ট রেট থাকতে পারে, হ্যাঁ, যেই নামে থাক, ইন্টারেস্ট রেট থাকতে পারে, যেই নামে থাক সেই পার্সেন্টেজটা দিয়ে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তা আসো আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিএফইটি হচ্ছে প্রতি বছর ইকুয়াল 4 লাখ 4 লাখ 4 লাখ 4 লাখ 4 লাখ, প্রতি বছর যদি সিএফইটি ইকুয়াল থাকে
তাহলে জাস্ট একটা রো দিয়ে আমরা সমাধান করে ফেলতে পারি। খুবই সহজ অঙ্কটা, একটা রো দিয়ে সমাধান করে ফেলতে পারি। তো আমি রিকোয়ারমেন্ট এ দিলাম, এ দিয়ে লিখলাম এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখলাম এনপিভি। এখন একটা টেবিল তৈরি করলাম 4 কলাম বিশিষ্ট। যখন আনঅ্যাডজাস্টেড রিস্ক, ইগনোরিং রিস্ক বলা থাকবে তখন কলাম হবে 4টা, ইয়ার, সিএফইটি, পি ফ্যাক্টর এট দ্য রেট 15% এবং টোটাল প্রেজেন্ট ভ্যালু। সো ইয়ার হচ্ছে কত, এটা আমরা লিখে ফেলি। আচ্ছা, পি ফ্যাক্টর বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, বড় সূত্র। ইয়ার হচ্ছে 1 থেকে 5, এইভাবে লিখবা। 1 থেকে 5 কেন লিখলাম? কারণ সিএফইটি প্রতি বছর ইকুয়াল। সিএফইটি যদি প্রতি বছর ইকুয়াল হয়, তাহলে তুমি আলাদা করে লিখতে গেলে তোমার সময় বেশি লাগবে। আলাদা করে লিখলেও হবে, সেই ক্ষেত্রে জাস্ট পি ফ্যাক্টর সূত্রটা তোমার ওই আগের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি সিঙ্গেল ভাবে লেখো 1 2 3 4 5, সিঙ্গেল দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পি ফ্যাক্টর সূত্র এই বড়টা ইউজ করা যাবে না। এটা হচ্ছে অ্যানুইটি সূত্র। অ্যানুইটি সূত্র পি ফ্যাক্টর হিসেবে ব্যবহার করা যাবে না। তখন ব্যবহার করতে হবে ওই যে আগের সূত্রটা, সিঙ্গেল পিরিয়ডের যে সূত্রটা আমরা একটু আগে শিখছিলাম, ওই সূত্রটা অ্যাপ্লাই করে 5 বছরের 5টা আলাদা আলাদা পি ফ্যাক্টর বের করতে হবে। তো সেইভাবে টাইম বেশি লাগবে, ওইভাবে অঙ্ক করলে হবে, কোনো সমস্যা নাই। বাট তুমি দেখবা যে সিএফইটি প্রতি বছর সেম কিনা। যদি দেখো প্রতি বছর সিএফইটি সেম, তাহলে হচ্ছে 1 থেকে 5 একবারেই হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু কত তুমি সূত্রের সাহায্যে বের করতে পারো। জাস্ট পি ফ্যাক্টরের জন্য এই বড় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো যখন আনঅ্যাডজাস্টেড ফর রিস্ক হবে তখনই ইকুয়াল আনইকুয়ালের বিষয়টা চিন্তা করবা, কিন্তু সার্টিনটি ইকুইভ্যালেন্ট দিয়ে যখন অঙ্ক করবা তখন ইকুয়াল থাক আর আনইকুয়াল থাক, তোমার হচ্ছে আনইকুয়াল ভাবেই করতে হয়। ঠিক আছে? তো এইখানে আমি জাস্ট ইকুয়ালটা কেন চিন্তা করতেছি, কারণ এইখানে তো আমি সার্টিনটি ইকুইভ্যালেন্টকে অ্যাভয়েড করে নিট প্রেজেন্ট ভ্যালু বের করব। তো যেহেতু সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান আমার কাজে লাগতেছে না, সেহেতু আমার সিএফইটি যেহেতু ইকুয়াল, আমি একটা রোতেই আমি অঙ্কটার সমাধানটা করে ফেলতে পারবো। সো আমি ইয়ার লিখলাম, সিএফইটি লিখলাম, পি ফ্যাক্টর এট দ্য রেট 15%, দেন টোটাল প্রেজেন্ট ভ্যালু। সো পি ফ্যাক্টরের জন্য এই বড় সূত্রটা অ্যাপ্লাই করবো কখন? যখন ইয়ারের মাঝখানে হাইফেন থাকবে, 1 থেকে 5। যখন আমি 1 থেকে 5 এইভাবে লিখবো, তখন বড় সূত্র অ্যাপ্লাই করতে হবে পি ফ্যাক্টরের জন্য। সো আমি সিএফইটি 4 লাখ লিখলাম। এখানে কিন্তু 4 লাখ 5 বার আছে, এই যে 1 থেকে 5 লিখছি না, এটার অর্থ হচ্ছে প্রথম বছর সিএফইটি 4 লাখ, দ্বিতীয় বছর সিএফইটি 4 লাখ, তৃতীয় বছর সিএফইটি 4 লাখ, চতুর্থ বছর সিএফইটি 4 লাখ, পঞ্চম বছরও সিএফইটি 4 লাখ। 1 থেকে 5 প্রতি বছর সিএফইটি 4 লাখ। এখন পি ফ্যাক্টর, এই 15%-এর পি ফ্যাক্টরের যে মানটা আসে, এটা তোমরা একটু ক্যালকুলেট করো, আমি সময় দিচ্ছি 1 মিনিট। তোমরা এই সূত্রের মধ্যে মান বসাও, মান বসিয়ে দেখো যে 3.3522 এই রেজাল্টটা আসে কিনা। আমাকে কনফার্ম করো, কারণ এই ফ্যাক্টর নির্ণয়টাই অনেকের জন্য প্রবলেম হয়ে যায়। কিভাবে করবা আমি বলে দেই। দেখো, প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। প্রথমে 1 লিখবা, ধরো তোমাদের সাথে সাথে আমিও করি একটু। প্রথমে 1 লিখলাম ক্যালকুলেটরের মধ্যে, তারপর একটা মাইনাস চিহ্ন আছে, দিলাম মাইনাস চিহ্ন। তারপরে এই যে উপরে 1 আছে, দিলাম 1। তারপর একটা ভাগ চিহ্ন আছে, দিলাম ভাগ চিহ্ন। তারপর ব্র্যাকেট আছে। সো ব্র্যাকেটের ভিতরে কি আছে? ব্র্যাকেট দিয়ে লিখলাম 1 প্লাস আই, আই এর পরিবর্তে 0.15 বসাবা। তারপর ব্র্যাকেট ক্লোজ, দিলাম ক্লোজ করে। পাওয়ার দিতে হবে এন, এন এর মান কত হবে? 5 হবে, যেহেতু অঙ্কটা 5 বছর মেয়াদি। সো এন এর মান সরাসরি 5 বসায় দাও। ইকাল টু চাপ দিলে উপরের অংশের রেজাল্টটা পেয়ে যাবো, উপরের অংশের রেজাল্ট। ঠিক আছে? ইকাল টু চাপ দিয়ে অ্যান্সারটা বের করে নিবা। তো অ্যান্সার আসে 0.5028236264। তো যেটাই অ্যান্সার আছে ওইটাকে আই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাগ করে দিবা, ওই অ্যান্সারটাকে ভাগ করে দিবা 0.15 দিয়ে। রেজাল্ট আসে 3.3522। এখন তোমরা ক্যালকুলেশন করছো কিনা, এই রেজাল্টটা আসে কিনা, এটা আমাকে একটু কনফার্ম করো। ইয়েস স্যার। এটা আসে না? স্যার 3.3522। এটাই আসে। ঠিক আছে, থ্যাংক জি ইউ। স্যার। আচ্ছা, এখন আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু একসাথে পেয়ে যাব। কিভাবে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাবো? আমাদের এই যে সিএফইটি 4 লাখ আছে, এই 4 লাখের সাথে পি ফ্যাক্টর 3.3522 গুণ করবো। এই যে 2 এর সাথে 3 গুণ করতে হবে, আমি বলেই দিয়েছি। এটাও পরীক্ষায় লিখে দিবা, এই কোড উপরে লিখে দিবা। না লিখলেও খুব একটা সমস্যা নাই, বাট লিখে দেওয়া ভালো, তোমার নিজের জন্য সুবিধা। তো 2 এর সাথে 3 গুণ করবা। সো 2 আর 3 গুণ করলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু চলে আসে 13,40,880। সো আমরা এনপিভি বের করে ফেলবো, টিপিভি মাইনাস এনসিও, টিপিভি থেকে এনসিও বাদ দিব, 3,90,880 আসে আমাদের রিকোয়ারমেন্ট এর এনপিভি। তো আশা করি সবাই হচ্ছে রিকোয়ারমেন্ট এ বুঝতে পেরেছো। আমি রিকোয়ারমেন্ট বি করাই দিচ্ছি এখন। সার্টিনটি ইকুইভ্যালেন্টের এনপিভি তো তোমরা বের করতে পারো, তো আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, রিকোয়ারমেন্ট বিতে বলছে হোয়াট ইজ দ্য সার্টিনটি ইকুইভ্যালেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি। তো সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের টেবিলের মধ্যে কলম হবে কয়টা? 6টা। হ্যাঁ, লিখলাম রিকোয়ারমেন্ট বি দিয়ে টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখলাম এনপিভি। দেন আমরা 6 কলাম বিশিষ্ট টেবিল তৈরি করে ফেললাম। এখন জাস্ট মান বসাইতে হবে। সো আমরা ইয়ার বসাই দিই। ইয়ার হচ্ছে 5টা, 1 2 3 4 5 বসাই দিলাম। সালভেজ ভ্যালু আমাদের অঙ্কে নাই, দ্যাটস ওয়াই আমরা সালভেজ ভ্যালুর জন্য কোনো রো রাখিনি। আমাদের অঙ্কটা 5 বছরের, আমি জাস্ট 5টা ইয়ার লিখে ফেললাম। এরপর অঙ্ক দেখে আমি সিএফএটি, যেই 5টা সিএফএটি আছে,
সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ অঙ্ক করলে সিএফএটি ইকুয়াল নন ইকুয়াল এটার দিকে তাকানো যাবে না, তোমাকে 5টা রো আলাদা আলাদাই করতে হবে। সো এখানে ইকুয়াল হওয়া সত্ত্বেও আমি কিন্তু সিএফএটি 5বার আলাদাভাবে লিখলাম, ঠিক আছে? কারণ এই সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের সাথে যখন গুণ করব ওই অ্যাডজাস্টের সিএফএটি আনইকুয়ালি হয়ে যায়। হ্যাঁ, এটা প্রতি অঙ্কেই হয়। সো দ্যাটস ওয়াই আমরা সবসময় আলাদাভাবেই করব, একসাথে করা যাবে না। তো সিএফএটি আমি 5 বছর পাশে লিখে ফেললাম, দেন সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান প্রশ্ন দেখে বসাই ফেলছি। এরপর অ্যাডজাস্টেড সিএফএটি এই মানটা বসাইতে হবে 2 আর 3 গুণ করে। সো 2 3 গুণ করে মান বসায় ফেলবা, 2 3 গুণ করে মান বসায় ফেলবা, এই রেজাল্টগুলো পাবা। এরপর পিভি ফ্যাক্টর এট দ্য রেট 10%। এখন এই যে পি ফ্যাক্টরের পার্সেন্টেজ এটা কিন্তু রিস্ক ফ্রি রেট ব্যবহার করতে হবে, রিস্ক ফ্রি রেটটাকে ব্যবহার করতে হবে 10%। সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে বাট্টার হার কোনটা? রিস্ক ফ্রি রেট। এখন এই বাট্টার হার বের করার জন্য আমরা হচ্ছে বাট্টার হারের যে মানগুলো মানে পি ফ্যাক্টরগুলো সেগুলো আমরা বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ ইয়ারগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে 1 2 3 4 5। তো ইয়ারগুলো যদি এরকম সিঙ্গেল সিঙ্গেল থাকে সেক্ষেত্রে ছোট সূত্র অ্যাপ্লাই করতে হয় 1 ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এই সূত্রের মধ্যে মান বসাই দিলে আমাদের পি ফ্যাক্টরের এই রেজাল্টগুলো পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা প্রেজেন্ট ভ্যালু কিভাবে পাবো? এই 4-এর সাথে 5 গুণ করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু পাবো 10,21,992। এটা হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমাদের এনসিও, এনসিও হচ্ছে এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 9,50,000, এটাই তো এনসিও। তো এনসিও মাইনাস করতে হবে। তাহলে এনপিভি বের করার নিয়ম হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে বিয়োগ করতে হবে এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু কত? 10,21,992, আর এনসিও কত? 9,50,000। সো বিয়োগ করলে আমাদের 71,992 আসা অঙ্কের অ্যান্সার। এটি হচ্ছে আমাদের এনপিভি। দেখো তো রিকোয়ারমেন্ট বিও বুঝতে পারছি কিনা। আচ্ছা, এখন একজন জয়েন হচ্ছে, আমাদের ক্লাস তো প্রায় শেষের দিকে। এখন জয়েন হয়ে লাভ কি বলো? একটা হোমওয়ার্ক দিয়ে দিব, তারপর ক্লাস শেষ করে দিব। আমাদের সার্টিনটি ইকুইভ্যালেন্ট শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 6টা অঙ্ক আছে সার্টিনটি ইকুইভ্যালেন্টের। তো 5টা করাই দিলাম, আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিব। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমি 6 নম্বর অঙ্কে যাচ্ছি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 6-এর রিকোয়ারমেন্ট এ হোমওয়ার্ক করবা, আর বি এবং সি এই দুইটা রিকোয়ারমেন্টের জন্য এক পেজ জায়গা খালি রাখবা। এটা আমি পরবর্তীতে করাবো, নেক্সট ক্লাসেও না, পরবর্তীতে করাবো কোনো এক সময়। হ্যাঁ, তোমরা এক পেজ খালি রাখবা, এপিট ওপিট এরকম এক পেজ খালি রাখবা, ঠিক আছে? এই ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, এটা আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক নামে একটা চ্যাপ্টার করব, সেখানে আইআরআর শিখবো। আইআরআর যখন ভালো মতো শিখবো তখন আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট বি আর সি কমপ্লিট করে ফেলবো। তো তোমরা রিকোয়ারমেন্ট বি আর সি এর জন্য কয় পেজ খালি রাখবা? এপিট ওপিট মিলে এক পেজ খালি রাখবা। দেন তোমরা আবার 7 থেকে নেক্সট ক্লাসের অঙ্কগুলো করা স্টার্ট করবা, বাট এক পেজ খালি রেখে দিও। আমি হয়তোবা নতুন একটা শিট করানোর পরে আমি আইআরআরটা করাই দিব। নতুন শিট বলতে ক্যাপিটাল বাজেটিং টেকনিক নামে একটা শিট আছে, যেটা তোমরা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে করেছিলা। তো ওই ক্যাপিটাল বাজেটিং টেকনিক থার্ড ইয়ারেও করতে হবে, অনেক সময় আসে। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং টেকনিকের অঙ্ক আসে। তো ওই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেন আমরা এই রিকোয়ারমেন্ট বিসি একদিন যে কোনো একটা সময় ক্লাসের ভাগে করাই দিব। আচ্ছা, আমি এটা একটু বুঝাই দিই, এটা না বুঝলেও পারবা, তারপর একটু বুঝাই দিচ্ছি। 6 নম্বর অঙ্ক এখানে বলছে কি যে বিডি ফুড লিমিটেড ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট। বিডি ফুড লিমিটেড একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছে উইথ এক্সপেক্টেড লাইফ অফ 4 ইয়ার্স। এই প্রজেক্টের মেয়াদ কয় বছর? 4 বছর। দ্য প্রজেক্ট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 5 লাখ। এই প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রয়োজন 5 লাখ টাকা। আর আমরা জানি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে নিট ক্যাশ আউটলে, যাকে সংক্ষেপে আমরা এনসিও বলে থাকি। তাহলে এই অঙ্কের এনসিও কত? 5 লাখ টাকা। অর্থাৎ 5 লাখ টাকা বিনিয়োগ করব। যদি 5 লাখ টাকা বিনিয়োগ করি 4 বছর আমরা এই প্রজেক্ট থেকে আয় করতে পারবো। দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোজ অ্যান্ড সার্টিনটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট আর এস ফলোজ। এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো মানে সিএফএটি এবং সার্টিনটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট বা সিই, সংক্ষেপে আমরা সার্টিনটি ইকুইভ্যালেন্টকে সিই বলে থাকি। সি এর মান নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইয়ার হচ্ছে 4টা। তারপরে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স একই কথা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএফএটি। 4 বছরে 4টা সিএফএটি দেওয়া আছে এবং সার্টিনটি ইকুইভ্যালেন্ট বা সিই এর মান দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বলা আছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%, ঝুঁকিমুক্ত সুদের হার হচ্ছে 10%। এটা হচ্ছে আমাদের পি ফ্যাক্টরের পার্সেন্টেজ। এখন বলছে কম্পিউট নিট প্রেজেন্ট ভ্যালু, তোমাকে নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি নির্ণয় করতে বলেছে। তো সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, ওই যে টেবিলের মধ্যে 6টা কলাম দিয়ে তোমরা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলবা। দেন রিকোয়ারমেন্ট বিসির জন্য তোমরা এক পেজ যা খালি রাখবা, এপি টপিট মিলে এক পেজ যা খালি রাখবা। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। দেখো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কথা আছে কিনা? তোমাদের হোমওয়ার্ক থাকবে কত? 4, 5 এবং 6। আমাদের সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের আন্ডারে টোটাল 6টা অঙ্কই ছিল, এটা আমাদের কমপ্লিট। আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড বা আরএডিআর এর অঙ্কের সমাধান করা শিখবো। তো এখন বলো আজকের ক্লাস ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা? স্যার বুঝতে পারছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ কি হবে বলো তো? তোমাদের কাজ হবে হচ্ছে এই 6টা অঙ্ক, ঠিক আছে? 6টা অঙ্ক হোমওয়ার্ক কমপ্লিট করবা, ঠিক আছে? হোমওয়ার্ক কমপ্লিট করার পর
হোমওয়ার্ক সাবমিশন নামে একটা গ্রুপ, আমি যে এখনই তোমাদের গ্রুপটা করে দিচ্ছি। হ্যাঁ, হয়তো 5 মিনিট পরে আমি গ্রুপের মধ্যে একটা লিঙ্ক আপলোড করে দিব, ওই লিঙ্কে সবাই জয়েন হয়ে যাবা। তোমরা হচ্ছে 2বার পোস্ট করবা, প্রথমে 1 থেকে 3, মানে আমাদের ক্লাস 1-এর হোমওয়ার্কটা ছবি তুলবা, মানে খাতায় তো ক্যালকুলেশন করে তোমরা সলভ তো করবাই, দেন ছবি তুলে আমাদের হোমওয়ার্ক সাবমিশন গ্রুপের মধ্যে ক্লাস 1-এর হোমওয়ার্ক ডান আপলোড করে দিবা। এরপর আবার হচ্ছে এই আজকের ক্লাসে যে 4, 5, 6 করালাম, এই 3টা অঙ্ক হোমওয়ার্ক করবা, দেন ছবি তুলবা, ছবি তুলে ক্লাস 2 ডান, এরকম করে তোমরা হচ্ছে গ্রুপের মধ্যে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে, একদম হেডিং দিবা, সাবজেক্টের নাম লিখবা, চ্যাপ্টার নাম লিখবা, আর ক্লাস 2 ডান এই কথাটা লিখবা। লিখে দেন হচ্ছে হোমওয়ার্ক সাবমিশন করে দিবা। আর বাকি যারা আছো, তোমরা যারা ফ্রেন্ডরা আছো, তোমরা যে কারো হোমওয়ার্ক একটু দেখবা, মানে যখন তোমরা হচ্ছে অবসর টাইম পাচ্ছ, ফেসবুকে কোনো একটা ভিডিও না দেখে, ইউটিউবে কোনো একটা ভিডিও না দেখে, ওই ফ্রেন্ড কেমনে হোমওয়ার্ক করছে ওইটা একটু দেখলা। হ্যাঁ, ওর কোন জায়গায় ভুল আছে তুমি একটু ধরায় দেওয়ার চেষ্টা করলা। এইটা করলে কি হবে যে তোমাদের নিজেদের একটু উপকার হবে, আর যখনই কমেন্ট হবে তখন কিন্তু আমরা নোটিফিকেশন পাবো, আমরা টিচাররা কিন্তু দেখবো যে এই কমেন্টটা কেন হয়েছে। আর এমনি তো আমরা ওভারঅল একটা অ্যাটিক লেন্সে হোমওয়ার্ক চেক করবোই আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আবার। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।